আলাইকুম। আমি মাননীয় মহাপুলিশ পরিদর্শক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে কিছু দুঃখের কথা আমি প্রকাশ করছি। আসসালামু আলাইকুম স্যার। আমি পুলিশের অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক হোসেন, পিতা মৃত পুলিশের অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক মুন্সি, সাং ভাটাপাড়া, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। আমার এই পরিচয়। আসসালামু আলাইকুম। আমি মাননীয় মহাপুলিশ পরিদর্শক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে কিছু দুঃখের কথা আমি প্রকাশ করছি। আসসালামু আলাইকুম স্যার। আমি পুলিশের অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক হোসেন, পিতা মৃত পুলিশের অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক মুন্সি, সাং ভাটাপাড়া, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। আমার এই পরিচয়। গত 19/9/2021 আনুমানিক 6:30 সময় 19/9/2021 ইংরেজি তারিখ আনুমানিক 6:30 সময় আমি পুলিশ হসপিটাল রাজারবাগে আমার শারীরিকভাবে আমি অপারেশন হয়েছে। আর এই অপারেশনের ক্ষত স্থান ড্রেসিং করার জন্য আমি যাই। সেখান থেকে সিএনজি যোগে বাসার পথে উদ্দেশ্যে রওনা দিলেই আমার বাসার সামনে দাইমুদ্দিন রোডের সংলগ্নেই অনেক লোকের সমাগম দেখতে পাই। এক ভদ্রলোক এসে আমাকে বলে, আপনার ছেলেকে পুলিশে ধরেছে। আমার স্যার গত 29 তারিখে একটা মেজর অপারেশন হয়েছে। এই অপারেশনটা আমি রাঙামাটি জেলায় যখন ছিলাম তখন শান্তি বাহিনীর সঙ্গে আমার লড়াই হওয়ার সময় আমি হিল থেকে নিচে পড়ে যাই। পড়ে গেলে আমি কিডনি এবং আমার গোপন অঙ্গে আঘাত পাই। সেই আঘাত থেকেই কালের বিবর্তনে, যুগের পরিবর্তনে আজ আমি জীবনের শেষ প্রান্তে রোগী হয়ে গেছি। এই অপারেশনটা আমি দীর্ঘ কয়েকবার করার পরেও এই অপারেশন থেকে আমি পরিপূর্ণ সাকসেস হতে পারিনি। গত 29 তারিখে আমার অপারেশন হয়েছে। আর এই অপারেশনের সেলাই এবং ক্ষত স্থানকে ড্রেসিং করার জন্য আমি রাজারবাগ পুলিশ হসপিটালে 19/9/2021 তারিখ সকালবেলায় যাই। সেখান থেকে কাজ করে আমি সন্ধ্যার দিকে যখন আনুমানিক 6:30 সময় দাইমুদ্দিন রোডে সিএনজি যোগে আমার বাসার সামনে আসি, তখন কিছু লোকের সমাগম দেখতে পাই। ইতিমধ্যে এক এলাকাবাসী এসে আমাকে বলে, আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, টানা হেঁচড়া করছে, ভাই আপনার ছেলে। আমি এই অসুস্থ অবস্থায় ছাড়, দেখুন আমার অনেক বড় একটা মেজর অপারেশন হয়েছে, আমার পেটের ভিতর সেলাই, আরও একটা অপারেশন হবে আমার 6 মাস পরে। এই অসুস্থ অবস্থায় আমি পুলিশদের কাছে গেলাম। পুলিশদের কাছে যাওয়ার পরে অফিসার পেলাম এএসআই মোহাম্মদ আলী। এএসআই মোহাম্মদ আলীর সঙ্গে 2 জন কনস্টেবল ছিলেন। তাহারা পাশেই এক দোকানের মধ্যে বসেছিলেন। এমতো অবস্থায় আমার ছেলে মোহাম্মদ আলামিন হোসেন রয়েল, 20 বছর, ওই রাস্তা দিয়ে আসছিল। তখন তাকে ডাক দেয়। ডাক দিলে পরে সে দাঁড়ার পর তার দেহ তল্লাশি করে তার সঙ্গের থেকে 8 পিস ইয়াবা ট্যাবলেট পায়। এই 8 পিস ইয়াবা ট্যাবলেট আমার ছেলের কাছ থেকে পেয়েছে। তাতে আমার ছেলে অপরাধী এবং দেশে সে অপরাধ করেছে, আইন শৃঙ্খলা লঙ্ঘন করেছে। এখন এই 8 পিস ইয়াবা ট্যাবলেট আমার ছেলের নিকট থেকে পেয়েছে। এর জন্য আমার ছেলের যে শাস্তি হয়, আইনগত যে ব্যবস্থা হয়, তাতে আমার এই কাম্য। এতে আমার কোনো অসন্তুষ্ট নাই। এএসআই মোহাম্মদ আলীকে জিজ্ঞাসা করলাম যে, বাবা কি হয়েছে, ছেলেটা কি করেছে? তখন আমার পরিচয় জানলো। আমি পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে তিনি বললেন, উনি আপনার ছেলে? আমি বললাম জি।
তো আমি বললাম যে বাবা আমি তো অসুস্থ, বেশি কথা বলতে পারবো না, একটু সামনের দিকে আসেন। ওনারা বলছে যে সামনে আসা যাবে না, আপনি যে হয়েই থাকেন না কেন আপনি থানায় আসেন, আপনার সাথে রাস্তায় কথা বলবো না। তখন আমি বললাম যে আমার ছেলের অপরাধটা কি বাবা আপনি একটু বলেন। তখন তিনি বললেন আপনার ছেলের কাছে 8 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তো এখন বর্তমানে পুলিশ কোনো আসামিকে ধরলেই আশেপাশে কিন্তু অনেক লোকজনের সমাগম হয় এবং দেখার জন্য অনেক লোকজনই আসেন। স্যার আপনি তো এই ব্যাপারে অবগত আছেন। আমি পাবলিকের কাছে জিজ্ঞাসা করলাম, এলাকার লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, সবাই বলল যে হ্যাঁ আপনার ছেলের কাছে 8 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। আমি এএসআই মোহাম্মদ আলী সাহেবের সাথে কথা বলার পরে তিনি তার একটা কালো রঙের ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো, সবুজ রঙের একটা পলিথিনে মোড়ানো 8 পিস ইয়াবা ট্যাবলেট উনি আমাকে গুনে দেখায়, মুখেই গুনে দেখায়। তখন আমি বললাম আমার ছেলে অপরাধ করছে, ঠিক আছে থানায় নিয়ে যান, আইনগত যে ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করে দেন, তাতে আমার বলার কিছু নাই। যেহেতু আমি একজন পুলিশের সদস্য অবসরপ্রাপ্ত, আমার বাবা পুলিশের সদস্য ছিলেন, আমার ভাতিজা ভাগনা আমার ছোট ভাই অলরেডি একটা ডিপার্টমেন্টে আছে, আমাদের বংশটাই পুলিশের বংশ, আমি পুলিশের রক্ত জন্ম। এখন এই মুহূর্তে ডিপার্টমেন্টে যদি আমিও ওই এএসআই মোহাম্মদ আলী সাহেবের দায়িত্বে থাকতাম তাহলে আমিও কিন্তু এই কাজটাই করতাম। আমি আর তার কাছে কোনো অনুরোধ করি নাই। অনুরোধ না করার ফলে আমি এই অসুস্থ অবস্থায় থানার মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই জন্যই যে আমি গেলাম যে আমার ছেলেটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সে যে অপরাধ করছে সেই অপরাধের যেন শাস্তি হয়, সেই তার শাস্তি কামনা করেই আমার ছেলের বিরুদ্ধে আমি অভিযোগ করার জন্যই আমি থানায় গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম এখানে আপনার যাকে আয়ু দেওয়া হয়েছে মোসাম্মত রেজিয়া খাতুন, তিনি কিন্তু ঘটনাস্থলে ছিলেন না। ঘটনাস্থলে ছিলেন 2 জন কনস্টেবল আর ছিলেন এএসআই মোহাম্মদ আলী। ওনারা চায়ের দোকানে, আশেপাশের দোকানে বসে আড্ডা করছিল। সোর্সের মাধ্যমে আমার ছেলের সন্ধান পায়। এখন এখানে চার্জশিটে একটা মিথ্যা কথা লেখা হয়েছে, প্রাথমিক তথ্য বিবরণে একটা মিথ্যা কথা লেখা হয়েছে যে দাইমুদ্দিন রোডে এক ভিলার পাশে সে ক্রয় বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়ন করছিল। ক্রয় বিক্রয়ের সময় যদি সে ধরা পড়ে তাহলে আমার ছেলে বিক্রয় করছে আমি মেনে নিলাম, কিন্তু যে ক্রয় করলো সেই ব্যক্তিটা কোথায় হুজুর আপনি বলুন। দুর্নীতি যেখানে আছে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের এগিয়ে যাওয়ায় অংশীদার হই সবাই। অপশক্তির দিন শেষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যাই হোক চাকরি করেছি, জিডির আউট, জিডির ইন এবং জিডির কিভাবে কি করা হয়, চার্জশিটের তথ্য বিবরণী কীভাবে কী করা হয়, সময় ডেট কিভাবে করা হয়, এগুলো কিন্তু হুজুর আমার জানা আছে। যাই হোক, আমার একটা দুঃখ, আমার ছেলে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হোক, কিন্তু আমার ছেলেকে অন্যায়ভাবে 51 পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে কোর্ট হেফাজতে প্রেরণ করা হলো। বিষয়টি আমি থানার মধ্যে গিয়ে ওদের আলোচনা হচ্ছিল, রেজিয়া খাতুন এবং মোহাম্মদ আলী আর অন্য পুলিশ কনস্টেবল যারা ছিলেন তারা আলোচনা করতেছে যে 100 পিস ইয়াবা দিয়ে চালান করা হোক। বিষয়টি আমি নিজে কানে শুনলাম এবং আমার ছেলের কাছ থেকে যে 8 পিস ইয়াবা সংগ্রহ করা হয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি এবং আমার সঙ্গে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল তারাও দেখেছে এবং এলাকাবাসীর অনেকেই দেখেছে। তখন আমি থানায় গিয়ে কোনো কুল পথ না পেয়ে তদন্ত সাহেবের রুমের মধ্যে গেলাম। তখন তদন্ত সাহেব আমার এই অপারেশনের ক্ষতস্থান দেখে, আমার শারীরিক অবস্থা দেখে উনি আমাকে শুভনীয় আচরণ করে বললেন, বাবা আপনি বয়স্ক মানুষ, আপনি বাসায় চলে যান, আপনার বড় ছেলেকে পাঠান, তার সাথে কথা বলবো। ছেলে রিক্সা যোগে আমাকে বাসায় ফিরে আসে, কিন্তু আমার ছেলের সাথে তারা শোভনীয় আচরণ করেনি। একজন পুলিশের ছেলে হিসেবে একজন পুলিশ কর্মকর্তার নিকট থেকে এ ধরনের আমার একটা শিক্ষিত ছেলে পুলিশের
উচিত হয়নি এবং এটা কোনো শোভনীয় আচরণ না। আমি আমার পরিচয় দিয়ে যখন রেজিয়া খাতুনের কাছে গেলাম এসআই, উনিও আমার মুখের দিকে তাকালেন, আমার পরিচয় শুনলেন, শোনার পরে উনিও আমার সাথে অমানবিক আচরণ করেছেন। আমার ছেলে অপরাধ করতে পারে, তার জন্য তার শাস্তি হোক, এটা আমি দাবি করছি, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, আমার বড় ছেলে তো কোনো অপরাধ করেনি। আমার এই শিক্ষিত বড় ছেলেটাকে এবং আমাকে পুলিশ অশোভনীয় আচরণ করেছে এবং অমানবিক কথাবার্তা বলেছেন। মাননীয় মহাপুলিশ পরিদর্শক সাহেব, আপনার কাছে আমার এই আবেদন, এটার কি করবেন আর না করবেন সেটা আমার বলার কিছু নাই স্যার। আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ, আমার স্ত্রী রাঙামাটি ম্যালেরিয়া হয়ে ইন্তেকাল করেছেন। এই অবুঝ দুইটি সন্তানকে আমি বহু কষ্ট করেই বড় করেছি। মাহারা সন্তানেরা চোর ডাকাত গুন্ডা বদমাশ হতে পারত, তা না হয়ে হয়তো মাদক সেবন করে। যেটা করে স্যার সেটা আমার জানা নাই, আর যেটা করেছে এটার জন্যই তার উপযুক্ত শাস্তি হোক। কিন্তু স্যার, তাকে যে 51 পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে কোর্ট হেফাজতে প্রেরণ করা হলো, এটা কোন মানবিক আচরণ করা হলো স্যার? আমি একজন পুলিশের সদস্য, আমার বাবা একজন পুলিশের সদস্য, আমার ভাই একজন পুলিশের সদস্য, আরও আত্মীয় স্বজন আমার সবাই পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত আছে এখনও। স্যার, বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আপনার নিকট আমার এই বার্তাটা প্রেরণ করলাম স্যার। আমি একজন অসুস্থ মানুষ স্যার, আমার প্রতিদিন ড্রেসিংয়ে 200 টাকা করে খরচ হয়, প্রতিদিন আমার ওষুধ কিনে খেতে হয়। সরকারি ওষুধ পাওয়ার পরেও স্যার আমার বাইরে থেকে ওষুধ কিনে খেতে হয়। আমি এত গরিব মানুষ স্যার, আপনি অনুসন্ধান করে দেখুন, বাংলাদেশে আমার তেমন কোনো সম্পদ নাই স্যার। কোনো রকম আমি এই পেনশনের টাকা উত্তোলন করে কোনো রকম আমি খেয়ে পরে বেঁচে আছি স্যার। এখন আমার এই পেনশনের টাকায় আমি আমার জীবিকা অর্জন, আমি পেনশনের টাকাতে আমি সুন্দরভাবে আমার সংসার চলে না, ডাল ভাত খেয়ে আমার সংসার চলে না, বিধায় আমি উত্তরার একটা পত্রিকায় চাকরি করি। সেই পত্রিকায় আমি কর্মরত আছি, দৈনিক আলোকিত সকাল, সেখান থেকে আমার অনুসন্ধান করতে পারেন। পুলিশ ডিপার্টমেন্টে আজও পর্যন্ত আমার নথিপত্র রয়েছে, অনুসন্ধান করে দেখতে পারেন আমি কেমন একজন পুলিশের সদস্য ছিলাম স্যার। কিন্তু আমার সাথে এই জীবনে এরকম অমানবিক আচরণ করেছে স্যার, এটা আমি বড় কষ্ট পাচ্ছি স্যার। আমার ছেলে যে অপরাধ করেছে তার জন্য তার শাস্তি হোক, আমি বারবার বলছি স্যার। কিন্তু এই অন্যায়ভাবে যে 51 পিস ইয়াবা দিয়ে তাকে কোর্ট হেফাজতে প্রেরণ করা হলো, এটা স্যার কোন আইন, কোন বিচার হলো স্যার? এ ধরনের কার্যকলাপ তো স্যার আমি কর্মরত থাকা অবস্থায় জীবনে করি নাই। এই হলো কথা স্যার। আর এই চার্জশিটের মধ্যে প্রাথমিক তথ্য বিবরণটি আমার হাতে রয়েছে, যেটা কোর্টের মাধ্যমে আমি হস্তগত হয়েছি। এর মধ্যে যে কথাগুলো লেখা রয়েছে স্যার, এর মধ্যে অনেক কথাগুলোই মিথ্যা, যেগুলো সাজানো। এখন আমি একজন পুলিশের সদস্য বা পুলিশের বংশধর, আমার সাথে এই ধরনের অমানবিক আচরণ কেন করলো স্যার পুলিশের লোকেরা, আমি বুঝতে পারলাম না। যখন আমি তারা জানতে পারলাম আমার ছেলেকে 100 পিস ইয়াবা দিয়ে চালান করা হবে, তখন আমি আমার সত্যতা প্রকাশের জন্য সম্মানিত দক্ষিণকান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমি ফোনে কথা বলি। ফোনে কথা বললে, পরিচয় দেওয়ার পরে তিনি আমাকে বললেন, আমার মনে হয় আপনি পুলিশের কোনো সদস্য না। আপনি এটা কি কথা বলছেন? আপনার ছেলে যে কাছে যে কয়টা ইয়াবা পাওয়া গেছে সেটা দিয়েই আপনার ছেলেকে চালান করা হবে, 100 পিস কেন দেওয়া হবে? উনি এই কথাটা আমার বললেন, যেটা এই তারিখে, যেটা স্যার এই তারিখে আপনি, এই মোবাইল নাম্বার আমার কাছে এখনও রয়েছে ওসি সাহেবের, 19/9/2021 তারিখ আমি 9টা থেকে 9:30টার মধ্যে তার সাথে আমি কথা বলেছি, কল রেকর্ডে যা স্যার প্রমাণ রয়েছেন। তিনি আমাকে বললেন 8 পিস ইয়াবা পাওয়া গেছে আপনার ছেলের কাছ থেকে, 8 পিস দিয়েই চালান করা হবে, বেশি কোথায় পাবে পুলিশ? তাহলে এখন আমার প্রশ্ন স্যার, 8 পিসের উপরে যে বেশিগুলো পুলিশ সংগ্রহ করে চার্জশিট প্রাথমিক তথ্য তৈরি করে আমার ছেলেকে কোর্ট হেফাজতে প্রেরণ করলো, জেল হেফাজতে প্রেরণ করা হলো, তাহলে স্যার বাকি ইয়াবার ট্যাবলেটগুলো পুলিশের কাছে কোথার থেকে আপনার কাছে আমার বলার? আমার মতো এরকম জঘন্য ছেলে মরে যাক, শেষ হয়ে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আইন শৃঙ্খলার যে অবমাননা করছে পুলিশ, এখন স্যার এই পুলিশ ডিপার্টমেন্ট আরও উন্নতি হোক, আরও উজ্জীবিত হোক, লক্ষ বছর পুলিশের জীবন উজ্জীবিত হোক, উন্নত হোক স্যার, সেটা আমি চাই। যেহেতু স্যার আমি একজন পুলিশের সদস্য, এখনও পুলিশের
টাকা এবং পুলিশের ভাতা আমি গ্রহণ করছি স্যার। এই ডিপার্টমেন্টকে আমি ছোট করে দেখছি না স্যার, কিন্তু কিছু কিছু যে পুলিশের সদস্য কর্মকর্তা রয়েছে তারা যে অনিয়ম করছে স্যার, এবং মানুষের অপরাধীরা অপরাধ করার পরে তাকে অনুশোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে আরও ঠেলে দেওয়া হচ্ছে নরকের দিকে, তাকে ঠেলে দেওয়া হচ্ছে তার সুন্দর জীবনটা নষ্ট করার উদ্দেশ্যে তারা কাজ করছে। এটা কি স্যার বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম? আমাদের যুগে যে পুলিশ ছিল আদর্শবাদী পুলিশ, আপনি খোঁজ করে দেখুন স্যার আমার বাবার ফিউচার, এবং আপনি আমার ফিউচার খোঁজ করে দেখুন স্যার, আমার বংশে যারা যারা আছে পুলিশের সদস্য সবার ফিউচার অনুসন্ধান করে দেখুন স্যার। আমরা কখনো এই ধরনের কাজ করিনি স্যার। সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় অন্যায়ভাবে, বা আমার বাংলাদেশে এই যত জেলায় আমি চাকরি করেছি স্যার, আমার জীবনে আমি একটা চা বা একটা পান কোনোদিন কোনো পাবলিকের কাছ থেকে খাইনি স্যার। আপনি অনুসন্ধান করে দেখুন। এখন স্যার আমি বয়স হয়েছে, আমি যে কোনো মুহূর্তে মরে যাব, আমার কিডনি নাই, আমার অপারেশন আরও একটা হবে স্যার। এই অসুস্থ এই দুঃখময় জীবন নিয়ে স্যার আপনি আমার অভিভাবক, আপনি আমার গার্ডিয়ান স্যার। আপনাকে ছাড়া বলার মতো পৃথিবীতে আমার কোনো লোক নেই। আমি আমার সোশ্যাল মিডিয়া এবং আমার পত্রিকায় তুলে ধরতে পারতাম এ ধরনের পুলিশের কার্যকলাপ, কিন্তু তাতে স্যার আমারও মান ক্ষুণ্ণ হবে, আমার ডিপার্টমেন্টের মান ক্ষুণ্ণ হবে, সম্মান হবে সারা বাংলাদেশের, সম্মান অক্ষুণ্ণ হবে আমাদের দেশের পুলিশের। এখন 2-4 জন অপরাধী দেখেই আমাদের বাংলাদেশের সকল পুলিশ অপরাধী নয় স্যার। আমি স্যার অসুস্থ, আর বেশি কথা বলতে পারছি না স্যার। লাখো সালাম। আসসালামু আলাইকুম স্যার। মহাপুলিশ পরিদর্শক সাহেব, আসসালামু আলাইকুম। পুলিশ ডিপার্টমেন্ট চির উজ্জীবিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।